আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। কৃতি পুরুষ আসিফ নজরুল, কি বলেন? আসিফ নয়, আসিফ হবে। তাই নিজের নাম তো কেউ নিজে রাখে না, রাখে তার বাপ মা কিংবা অন্য কেউ। ছেলে মেয়ের নাম কি হবে সেটা ঠিক করে দেওয়ার ব্যাপারে রবি ঠাকুরের খুব চাহিদা ছিল, আর তিনিও ক্লান্তিহীন ছিলেন এই ব্যাপারে। তবে সবার তো আর রবি ঠাকুর অব্দি দৌড় থাকে না। তাছাড়া এই ধরাধামে তার সৃষ্টি প্রবলভাবে বিদ্যমান ঠিকই, তবে তিনি গত হয়েছেন বহু বছর আগে। তাই আমজনতা নিজেরাই তাদের পুত্র কন্যাদের নাম দিচ্ছেন, নাম দেন। আর এই নাম দিতে গিয়ে অনেকেই কানা ছেলের নাম পদ্মলোচন দিয়ে ফেলেন। আপনারা যাকে আসিফ নজরুল বলে জানেন, তার বাপ মা কিন্তু এই নাম দেননি ছেলের। তারা যে নাম দিয়েছিলেন সেটা হলো মোহাম্মদ নজরুল ইসলাম। তারপর তিনি নিজে পাল্টে নিয়েছেন নাম, নিজের নামটা তিনি নিজে দিয়ে দিলেন। সুতরাং অন্য সবার সাথে তার মিল নেই। তিনি হয়ে গেলেন মোহাম্মদ নজরুল ইসলাম থেকে আসিফ নজরুল। তবে তাকে যারা চেনেন এবং তার গতিবিধির খবর যারা রাখেন, তারা বলেন আসিফ অপেক্ষা ওই আশিক নামটা ভালো ফিট করতো তার। আশিক অর্থ কি? আশিক আরবি শব্দ, এর বাংলা অর্থ হলো প্রেমিক, লাভার। এবং এই বিষয়ে বেশ খ্যাতি আছে কিন্তু ওই আপনাদের আসিফ নজরুলের, যাকে আমি বললাম আশিক নজরুল। এই খ্যাতির কথা একটু শুনবেন। শুনুন তার ক্যাসানোভা ইমেজের একটু বিবরণ। শুভেচ্ছা বন্ধুরা। শুনুন। আসিফ নজরুল ও সম্রাট শাহজাহানের প্রেম কাহিনী। জনপ্রিয় ঔপন্যাসিক হুমায়ুন আহমেদের প্রথম স্ত্রীর মেজমে শিলা আহমেদ অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ নজরুলের তৃতীয় স্ত্রী এবং আসিফ নজরুল শিলা আহমেদের দ্বিতীয় স্বামী। আপনারা যারা বিপ্লবের রোমান্টিসিজমে ভুগছেন, পোস্ট জিতছেন, আসিফ নজরুলের মতো পুরুষ বিয়ে করা উচিত, তাদের জন্য কিছু কথা এখানে বলতে হচ্ছে। আসিফ নজরুলের প্রথম স্ত্রী ছিল তার ছাত্রী অদিতি। শিক্ষক আসিফের বই পড়ে ওই ছাত্রী প্রেমে পড়েছিল। তারপর ছাত্রীর সাথে অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন তিনি। অবশ্য বিয়ে করেছিলেন ছাত্রীকে, কিন্তু সেই সংসার বেশি দিন টেকেনি। তারপর 2004 সালে অভিনেত্রী রোকেয়া প্রাচীকে দ্বিতীয় বিয়ে করেন। সেই ঘরে একটি কন্যা সন্তান আছে, নাম রিমঝিম। এর মাঝে শিলা আহমেদের সাথে প্রায় 12 বছর ধরে তার পরকীয়ার গুঞ্জন শোনা যেত। তখন শিলা আহমেদও বিবাহিত। খুব ধুমধাম করে শিলা আহমেদ তার বন্ধু অপুকে বিয়ে করেছিল। সেই ঘরে শিলার একটি 4 বছর ও একটি 2 বছরের কন্যা সন্তান আছে। কিন্তু সব গুঞ্জনের অবসান ঘটিয়ে আসিফ নজরুল 2013 সালে রোকেয়া প্রাচীকে ডিভোর্স দিয়ে তার চেয়ে 18 বছরের ছোট শিলাকে বিয়ে করেন। কাজী অফিসের ছবি ভাইরাল হওয়ার পর সবাইকে বিয়ের খবর জানিয়েছেন বিয়ের 2 মাস পর। তখন আর মানুষের বুঝতে বাকি রইল না সেই পরকীয়ার গুঞ্জন তবে সত্যিই ছিল। এই বিয়েতে শিলার পরিবারের কেউ খুশি ছিল না। পরকীয়া করে বাবার বয়সী আসিফ নজরুলকে বিয়ে করাই রোকেয়া প্রাচী এই ধোঁকা মেনে নিতে না পেরে ভেঙে পড়েছিলেন। শুনলেন। এবার আসা যাক এই খ্যাতিমানের চরিত্রের অন্য দিকগুলো নিয়ে 2-4 কথা বলি। একদা তিনি ছিলেন শেখ মুজিবের গুণমুগ্ধ। মুজিবুর রহমানকে যুগপুরুষ মানতেন এবং শেখ হাসিনাকে তিনি অকুণ্ঠ ধন্যবাদ জানিয়েছিলেন যে যখন শেখ হাসিনা তার বাবার সম্পর্কে লেখেন, এবং সেই লেখাটা নিয়ে একেবারে উচ্ছ্বসিত হয়েছিলেন এই আসিফ নজরুল। এক সময় তিনি ছিলেন জামাত বিরোধী ভয়ঙ্করভাবে, এখন তিনি ভয়ঙ্করভাবে জামাতের ঘরের লোক হয়ে গেছেন। শুনুন তার কেচ্ছা, তার রাজনৈতিক এবং অন্যান্য যে কেচ্ছাগুলো আছে তার কথা একটু শুনুন। ছিলেন হিরো, হয়ে গেছেন জিরো। মাত্র 1 বছরের ব্যবধানে আসিফ নজরুল অনেকের চোখে প্রশংসিত থেকে ঘৃণিত হয়েছেন। কারণ একটাই, তিনি এক এক সময় এক এক রকম কথা বলেন। শেখ হাসিনা ও তার সরকার যে জঘন্য অপরাধ করে গেছে, এমন অপরাধ 71-এ মুক্তিযুদ্ধের সময় সংগঠিত হয়নি। বক্তব্যটা আসিফ নজরুলের। আসিফ নজরুলকে যারা চেনেন তারা ভালো করেই জানেন একসময় তিনি রাজাকার বিরোধী ঘাতক দলের নির্মূল কমিটিতে ছিলেন। 1989 সালে বিচিত্রায় দেলোয়ার হোসেন সাইদিকে নিয়ে তার সাইদি সমাচার একজন ধর্ম ব্যবসায়ীর উত্থান শিরোনামের প্রতিবেদনটির কথা মনে আছে?
গেছে, অথচ পরবর্তীতে সেই আসিফ নজরুল খোলস পাল্টে ভিন্ন পথে হেঁটেছেন। যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে শাহবাগ আন্দোলনকে তিনি ন্যায় বিচারের পরিপন্থী বলেছেন। সবশেষ হাসিনা সরকারের অপরাধকে মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীর বর্বরতার সাথে তুলনা করে তিনি সমালোচিত হয়েছেন। চাপের মুখে দুঃখ প্রকাশ করেছেন ঠিকই, তবে আসিফ নজরুলের এমন দ্বিচারিতা নতুন কিছু নয়। সুবিধা যেদিকে আসিফ নজরুলও সেদিকে। শেখ হাসিনা সরকার পতনের আগে আসিফ নজরুল এক বক্তব্যে ২৬ লক্ষ ভারতীয় নাগরিক বাংলাদেশে চাকরি করে বলে দাবি করেছিলেন, কিন্তু অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর উপদেষ্টা হয়ে এতদিনেও সে বিষয়ে কোনো দালিলিক বা তথ্যভিত্তিক প্রমাণ দিতে পারেননি তিনি। এছাড়া আসিফ নজরুল একবার বলেছিলেন, হায় আল্লাহ, আমার খালি মনে হয় আমি যদি কোনোদিন কোনো মন্ত্রণালয় বা কোনো দেশ পরিচালনার দায়িত্ব পেতাম, জীবন দিয়ে কাজ করতাম মানুষের হৃদয় জয় করার জন্য। মানুষের হৃদয় জয় করা মানে আল্লাহর হৃদয় জয় করা। অধ্যাপক নজরুলের সেই চাওয়া বা ইচ্ছা পূর্ণ হয়েছে। তিনি এখন সরকারের আইন মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্বে আছেন। তবে ১ বছর এই দায়িত্বে থেকেও মানুষের হৃদয় জয় করার মতো তেমন কোনো কাজ তিনি করতে পারেননি। উল্টো দেশের আইন শৃঙ্খলার ১২টা বেজেছে। আইনের অপব্যবহার আর মামলা বাণিজ্যে চলছে রমরমা ব্যবসা। সংস্কার, বিচার আর পরিবর্তনের কথা বলে মুখে ফেনা তুললেও বাস্তবে দেখা যাচ্ছে উল্টোটা। উপদেষ্টা হিসেবে এই পরিস্থিতির দায়ভার আসিফ নজরুলের উপরও বর্তায়। এ তো গেল তার সরকারি দায়িত্বের কথা। শিক্ষক হিসেবেও আসিফ নজরুলের যোগ্যতা নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা সময় আলোচনা সমালোচনা দেখা যায়। আমিনুল হক পলাশ নামের এক ব্যক্তি তার ফেসবুক পোস্টে দাবি করেছেন, আসিফ নজরুল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৬ সালে স্নাতক এবং ১৯৮৭ সালে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন, আর এই দুটোতেই তার ফলাফল ছিল সেকেন্ড ক্লাস। বিশ্ববিদ্যালয় জীবন শেষ করে তিনি সাপ্তাহিক বিচিত্রায় সাংবাদিক হিসেবে যোগ দেন। তখন ঘাতক দালাল নির্মূল কমিটির শাহরিয়ার কবির ছিলেন পত্রিকাটির সম্পাদক। তারপর অধ্যাপক নজরুলও সেই কমিটিতে যুক্ত হন। তাকে ঘাতক দালাল নির্মূল কমিটির দাপ্তরিক কাজ সামলানোর দায়িত্ব দেওয়া হয়। আমিনুল হক পলাশ নামের জনৈক ওই ব্যক্তি আরও লিখেছেন, সারা দেশ থেকে সংগৃহীত যুদ্ধাপরাধের প্রমাণ সম্বলিত সকল তথ্যাদি কম্পাইলের দায়িত্ব ছিল আসিফ নজরুলের উপর। কিন্তু যুদ্ধাপরাধের প্রমাণ সম্বলিত সংগৃহীত সকল ডকুমেন্ট আসিফ নজরুল তুলে দেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের তৎকালীন প্রধান এরশাদুল বারীর হাতে। পলাশের মতে এভাবেই আসিফ নজরুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের পদ বাগিয়ে নেন, আর শিক্ষক হবার পরপরই কমনওয়েলথ স্কলারশিপ নিয়ে তিনি পড়তে যান যুক্তরাজ্যে। অথচ তখনও তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা চলমান। পরবর্তীতে আসিফ নজরুল ধীরে ধীরে তার আগের অবস্থান থেকে সরে আসেন। ২০০৯ সালে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার যুদ্ধাপরাধীদের বিচার কাজ শুরু করলে আসিফ নজরুল টেলিভিশন টকশোতে সেটা নিয়ে বিভিন্ন বিতর্কিত মন্তব্য করেন। লেখক হিসেবেও আসিফ নজরুলকে নিয়ে বিতর্কের জায়গা আছে। তার লেখা প্রথম উপন্যাস ক্যাম্পাসের যুবকে তিনি তিন্নি মামলার আসামি গোলাম ফারুক অভিকে ভালোভাবে উপস্থাপন করেছেন। এই অভির সাথে ক্যাম্পাস জীবনে আসিফ নজরুলের ঘনিষ্ঠতার বিষয়টাও উঠে এসেছে আমিনুল হক পলাশের পোস্টে। অতীত ও বর্তমানের এমন দ্বিচারিতা আসিফ নজরুলকে অনেকের কাছে সমালোচনার পাত্র বানিয়েছে। শুনলেন একটা মানুষ কতটা নিকৃষ্ট হলে ৭১-এর পাকিস্তানি বাহিনীর অত্যাচারের চেয়ে হাসিনার আমলের অত্যাচারকে ভয়ঙ্কর বলে, আবার পরে দুঃখ প্রকাশ করলেই কি সেই অপরাধ কমে? সেই কথা আছে না, গরু মেরে জুতো মেরে গরু দান। আইন উপদেষ্টা হয়ে হাসিনা বিরোধী যত অপকর্ম করছে অন্তর্বর্তী সরকার, তার সব মন্ত্রণা কিন্তু এই লোকটার। ওই যে ক্রাইম ট্রাইব্যুনাল, ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল, যেটা শেখ হাসিনা তৈরি করেছিলেন যুদ্ধ অপরাধের, ৭১-এর মুক্তিযুদ্ধের অপরাধীদের বিচারের জন্যে, সেই ট্রাইব্যুনালের নিয়ম কানুন সব নিজের মতো করে পাল্টে দিয়ে তিনি তার মধ্যে যোগ করে নিয়েছেন এবার হাসিনাকে এই জুলাই আন্দোলনের, গত বছর জুলাই অভ্যুত্থানের বিচার সেই আইনের দায়রায় নিয়ে এসছেন। এই হচ্ছেন এই আসিফ নজরুল। এবং শুধু তাই না, যা কিছু করেছে আজকে আইন ব্যবস্থায় জজদেরকে, তাদেরকে জোর করে পদত্যাগপত্র লিখিয়ে নেওয়া হয়েছে, তাড়িয়ে দেওয়া হয়েছে, বসিয়ে দেওয়া হয়েছে নিজেদের লোকদের। তার সবকিছুর মূল পরিচালনা হচ্ছে এই লোকটা। এখন আসিফ আতঙ্কে ভুগছেন। মানুষ খুল্লা রাজাকার বলে ডাকছে তাকে। কালই শুনছিলাম একটি ভিডিওতে বলছে, এই আসিফ নজরুল তুই রাজাকার। তো যত শেখ হাসিনার পদধ্বনি স্পষ্ট হচ্ছে, তত এই বহুরূপীটির বুক কাঁপছে। ক্ষমতায় ফিরে এলে শেখ হাসিনা এই বহুরূপী বজ্জাত্রাকে যদি ক্ষমা করেও দেন, তাহলে সাধারণ মানুষ কিন্তু তাকে ক্ষমা করবে না। এই মালটাকে পালাতে হবে, দেশ ছেড়ে পালাতে হবে। ওই ইউনূসকে যেমন দেশ ছেড়ে পালাতে হচ্ছে, তেমনি
আসিফ নজরুলকেও পালাতে হবে। তার কারণ বাংলাদেশের বর্তমান অবস্থার যে দায় যাদের ওপরে, তাদের মধ্যে একদম প্রথম দিকে আছে এই লোকটির নাম। এই কিন্তু ছাত্রদের খেপানোর, সেই সময়ে ছাত্রদের যত রকম ভাবে সাপোর্ট দেয়া, সবকিছু করেছেন এই লোকটি। সুতরাং পালাতেও একে হবেই, এবং যতদিন না সেটা হচ্ছে সেই পালানো, ততদিন আতঙ্কে ভুগছেন। আতঙ্কে ভুগতে হবে, রাতের ঘুম চলে যাবে আসিফ নজরুলের। তার চেহারাটা ভদ্র মানুষের চেহারার আড়ালে যে চেহারা আছে সেটা দেখে ফেলেছে মানুষ, সেটা চিনে ফেলেছে। এরা জামাতের থেকেও ভয়ঙ্কর। এরা জামাত, তাদের তবু একটা চরিত্র আছে, সে চরিত্র কেউ অনেকে সমর্থন নাও করতে পারেন, কিন্তু তারা তাদের চরিত্র নিয়েই থাকে। কিন্তু এই আসিফ নজরুলরা এদের মতো লোক, এবং যাদের মধ্যে হচ্ছে আসিফ নজরুল একটা কাল্ট ফিগার হয়ে গেছে বদমাইশি বহুরূপী চরিত্রের, সেই তাকে মানুষ কিন্তু ক্ষমা করবে না, শাস্তি তাকে পেতেই হবে। আর সেই শাস্তির ভয়ে আসিফ নজরুল এখন কাঁপতেছে। এখনকার মতো এখানেই রাখছি। আসসালামু আলাইকুম। 2024-এর 5 আগস্টের পর থেকে বাংলাদেশে কথিত ইসলামী জঙ্গি গোষ্ঠী কিংবা সাম্প্রদায়িক শক্তির একটি উত্থান ঘটতে চলেছে, উর্বর ভূমি তৈরি হয়েছে এই গোষ্ঠীর জন্য, এমন অভিযোগ আন্তর্জাতিক নানান পর্যায় থেকে উঠতে শুরু করেছে এবং হরহামেশাই এই অভিযোগ তোলা হচ্ছে। এবং সেইটি যদি সত্য হয়ে থাকে, সেই জায়গা থেকে অবশ্যই ভারতের উদ্বেগ হওয়ার যথেষ্ট কারণ রয়েছে তার নিরাপত্তার স্বার্থে। এবং ভারত বিভিন্ন সময় নিজেও এইসব বিষয়ে নানান ধরনের অভিযোগ উত্থাপন করেছে। তার ধারাবাহিকতায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর গত 2 দিন আগে একটি মন্তব্য করেছেন, সেটি আবার নিঃসন্দেহে ভারতের জন্য, বাংলাদেশের জন্য উদ্বেগজনক। এস জয়শঙ্কর যিনি বলছেন যে বাংলাদেশে একটি গ্রেটার মানচিত্র প্রকাশ করা হয়েছে, যার সঙ্গে সম্পৃক্ত রয়েছে তুরস্ক ভিত্তিক একটি এনজিও, টার্কিশ ইউথ ফেডারেশন। কেন তুরস্ককে নিয়ে আবার জয়শঙ্কর এই মন্তব্যটি করলেন, বাংলাদেশে আসলে এই মুহূর্তে তুরস্কের প্রভাব কি, সেগুলো আমরা জানি, সে বিষয়ে পরে আসছি। এখন এই গ্রেটার মানচিত্রে কি দেখানো হয়েছে? গ্রেটার মানচিত্রে ভারতের বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম, মণিপুর এবং অরুণাচল প্রদেশ সহ মিয়ানমারের আরাকান অঞ্চল পর্যন্ত এই গ্রেটার বাংলাদেশের বিস্তৃতি দেখানো হয়েছে। যেমন একটি মানচিত্র প্রকাশ করা হয়েছিল, আপনাদের নিশ্চয়ই মনে আছে যে আমাদের তথ্য সম্প্রচার বিষয়ক উপদেষ্টা মাহফুজ আলম, তিনিও মোটামুটি এই ধরনের একটি মানচিত্র প্রকাশ করেছিলেন যে বাংলাদেশ তার পূর্বের অবস্থায় ফিরে যেতে চায়। সেটি নিয়েও কম বিতর্ক হয়নি, ভারতও সেখানে প্রতিক্রিয়া জানিয়েছিল। তো জয়শঙ্কর একথাও বলেছেন যে এই মানচিত্রটি গত 14ই এপ্রিল বাংলা নববর্ষ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে প্রদর্শন করা হয়। কিন্তু এই প্রসঙ্গটি আবার নতুন করে এসেছে সাংবাদিকদের প্রশ্ন জবাবে, এবং ভারত কি করতে চায়, কোন অবস্থায় আছে, সেটিও জয়শঙ্কর মন্তব্য করেছেন। তিনি বলেছেন যে এই ইস্যুতে ভারত সতর্কভাবে বাংলাদেশের উপর নজরদারি করছে এবং জাতীয় নিরাপত্তার স্বার্থে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে। আগে বলেছে যে নিঃসন্দেহে এটি ভারত কেন, যে কোনো প্রতিবেশী রাষ্ট্রের জন্য উদ্বেগের কারণ হতে পারে এবং সেই জায়গা থেকে তারা তাদের মতো করে কাজ করবে, কিন্তু বাংলাদেশের জন্য চিন্তার কারণ, এটিও এক ধরনের হুমকি আমাদের অনেকের কাছে এমনটি মনে হতেই পারে। জয়শঙ্কর যেই মন্তব্যটি করেছেন তার পরিপ্রেক্ষিতে আবার ফ্যাক্ট চেককারী প্রতিষ্ঠান বাংলা ফ্যাক্ট, তারা বলছে যে বাংলাদেশে সালতানাতি বাংলা নামে কোনো সংগঠনের অস্তিত্ব নেই। অর্থাৎ জয়শঙ্কর বলেছেন যে সালতানাতি বাংলা নামে একটি সংগঠন এই গ্রেটার মানচিত্র প্রকাশ করেছে তুরস্কের ওই এনজিওর সাথে সহযোগিতা নিয়ে। তো বাংলা ফ্যাক্ট বলছে মানচিত্রটি প্রদর্শিত হয়েছে ঐতিহাসিক বঙ্গ সালতানাতের রেফারেন্সে এবং এর সঙ্গে আধুনিক রাজনৈতিক কোনো অভিপ্রায় বা বিদেশি কোনো রাজনৈতিক সংযোগ নেই। একই সঙ্গে আয়োজকরা তাদের কার্যক্রমের সঙ্গে কোনো বিদেশি রাজনৈতিক সংগঠনের সম্পর্ক থাকার অভিযোগও অস্বীকার করেছেন। অস্বীকার তারা করতেই পারেন। ইকোনমিক টাইমস এবং হিন্দুস্তান এই গণমাধ্যমগুলো যে দাবি করছে তা হচ্ছে শেখ হাসিনা সরকারের পতনের পর তুরস্ক বাংলাদেশে তাদের প্রভাব জোরদার করতে তৎপর হয়েছে। বিশেষ করে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক পুনঃস্থাপনের প্রেক্ষাপটে এই তৎপরতা নতুন মাত্রা পেয়েছে। ভারতের গণমাধ্যম কি বলল কি না বলল সেটা যদি আমরা বিবেচনায় নাও নিই, কথাগুলো তো সত্য, এগুলো তো আমরা জানি।
পাকিস্তানের সাথে যে উদার একটি সম্পর্ক বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে 1971 সালের পরে এই প্রথমবারের মতন, এবং তুরস্কের রাজনীতির প্রভাবও যে বাংলাদেশে পড়ছে তাও নিশ্চয়ই আমরা এটা জানি। এবং তুরস্ক থেকে বাংলাদেশের সেনাবাহিনীর জন্য সমরাস্ত্র কেনার একটি কথাবার্তা চলছে। তুরস্ক সমর্থিত এনজিওগুলো বাংলাদেশে বর্তমানে সক্রিয় হয়ে উঠেছে, এগুলো সবই সত্য কথা। কিন্তু ভারত যে গ্রেটার মানচিত্র নিয়ে আপত্তি তুলছে এবং একই সঙ্গে তুরস্কের প্রসঙ্গে অতিমাত্রায় কেন উদ্বিগ্ন, কারণ হচ্ছে কদিন আগে ভারত এবং পাকিস্তানের মধ্যে যে সার্জিক্যাল স্ট্রাইক হয়ে গেল, দু দেশের মধ্যে একটা প্রাথমিক যুদ্ধের মহড়ার মতো দেখলাম আমরা। সেক্ষেত্রে তুরস্ক কিন্তু সম্পূর্ণভাবে পাকিস্তানকে সাপোর্ট করেছিল। এবং বাংলাদেশের উপর তুরস্কের যে প্রভাব, নতুন যে রাজনৈতিক দল এনসিপি, জাতীয় নাগরিক পার্টি, তারা তাদের যে গঠনতন্ত্র প্রণয়ন করেছে, তারা সেক্ষেত্রে তুরস্কের যে ক্ষমতাসীন দল একে পার্টি যে প্রক্রিয়ায় দল পরিচালনা করে তার বেশ কিছু ভাবধারা এনসিপি নিয়েছে বা তাদের আদলে রাজনৈতিক দলটি গড়তে চায়, এ কথা তো আমরা তাদের মুখ থেকেই শুনেছি। যদি ছোট করে একটা রেফারেন্স দিই, এনসিপির এক সময় নেতা, মানে আত্মপ্রকাশের আগেই এক নেতা পদত্যাগ করলেন, তিনি হচ্ছেন নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক ছিলেন আলী আহসান জুনায়েদ। তিনি আবার শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ছিলেন। তিনি এনসিপি গঠনের শুরুর দিকেই যে মন্তব্য করেছিলেন সেটি হচ্ছে এরকম যে এই পার্টিগুলো, অর্থাৎ তুরস্কের একে পার্টি সহ আরও বিভিন্ন পার্টি কিভাবে জনগণের কাছে গেল, জনগণের ভাষা বোঝার ক্ষেত্রে তারা কোন ধরনের ট্যাকটিক্স ফলো করেছে, তাদের গঠনতান্ত্রিক কাঠামোটা কেমন, এই জায়গাগুলো আমরা স্টাডি করছি এবং বোঝার চেষ্টা করছি। অর্থাৎ এটা একেবারে পরিষ্কার, আমরা জানি, আমি এটা নিয়ে আগে আলোচনা করেছি যে তুরস্কের একে পার্টির আদলে এনসিপি গঠন হতে যাচ্ছে, বা আরও কয়েকটি দলের, সম্ভবত ইন্দোনেশিয়ার কোনো দলের তারা ভাবধারাও খেয়াল করার চেষ্টা করছিল। তো বাংলাদেশ আবার তুরস্ক এবং সামরিক খাতে, বাংলাদেশের অস্ত্র এবং সামরিক খাতে সহায়তা বাড়াতে যাচ্ছে তুরস্ক। এই জন্য তুরস্কের বাণিজ্য মন্ত্রী অধ্যাপক ডক্টর ওমর বোলাত বাংলাদেশ সফর করেছেন। এর বাইরে আরও অনেকে বাংলাদেশ সফর করেছেন, তুরস্কের হাই অফিসিয়ালদের মধ্যে অনেকে। তারা অস্ত্র বিক্রি করতে চায় সে কথা তেমন জানিয়েছে। আবার বাংলাদেশে আগ্রহের বিষয়টি আমরা জানি। বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী তিনি তুরস্কে গেলেন, তুরস্কের যে ঐতিহ্যবাহী বা নাম করা অস্ত্র কারখানা সেটি প্রদর্শন করলেন, সেটি নিয়েও কথা বলেছি। বেশ আলোচনায় এসেছিল যে সেনাবাহিনীর কোনো প্রতিনিধি ছাড়া আশিক চৌধুরী কীভাবে অস্ত্র সরঞ্জাম দেখতে তুরস্কে যান। যাই হোক, এগুলো তো ঘটেছে, এগুলো আমরা সব কিছু জানি। এখন এস জয়শঙ্কর যেটি বলছেন যে তাদের জাতীয় নিরাপত্তা এবং ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় সবসময় ভারত দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ, এবং সেই জায়গা থেকে তারা বাংলাদেশের উপরে কড়া নজরদারি রাখছে। তাদের ভূমিকা কী হবে, তারা কী করতে চায়, এগুলো নিশ্চয়ই আলোচনায় আসতে পারে। ভারত যতই বলুক যে তারা আর বাংলাদেশের মধ্যে নাক গলাচ্ছে না, তারা দূরে থাকছে ইত্যাদি ইত্যাদি, আমি শুরু থেকে বলে আসছি ভারত যে কোনো এজেন্ডাকে কাজে লাগিয়ে তারা তাদের মতো করে এগোবে এবং আওয়ামী লীগের জন্য যতটুকু ছাড় দেওয়া দরকার দিবে। একই সঙ্গে তাদের নিরাপত্তার স্বার্থে ভারত নিশ্চয়ই মুখে আঙুল পুড়ে বসে থাকবে না, খুবই বাস্তবতা। এবং বাংলাদেশের যে রাজনৈতিক টালমাটাল পরিস্থিতি এই মুহূর্তে, অনেকে মনে করেন যে ভারতের কিছু করার ক্ষমতা নেই, বাস্তবতাকে অস্বীকার করার কোনো উপায় নেই আমাদের। ভারত তার মতো করে এগোবে, তাতে বাংলাদেশে কতটুকু উপকার হলো কতটুকু ক্ষতি হলো সেটি তাদের দেখার বিষয় নয়, খুব স্বাভাবিক কথা। অতএব তুরস্কের প্রসঙ্গে এনে, গ্রেটার বাংলাদেশের মানচিত্র প্রসঙ্গে এনে জয়শঙ্কর নতুন করে যে মন্তব্য করেছেন সেটি নিশ্চয়ই বাংলাদেশ সরকারকে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে যথেষ্ট গুরুত্বের সঙ্গে বিবেচনা নিতে হবে। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।